কাউকে কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। ফিরহাদ হাকিম তাকে বাঘ বলে তাকে জানোয়ার বলতে চেয়েছেন কিনা সেটা ফিরহাদ হাকিমই বলতে পারবেন। আমি মনে করি কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। যদিও বা মানুষের কাজকর্ম জানোয়ারের মতো হতেই পারে, কিন্তু কোনো মানুষকে জানোয়ার বলা। পশ্চিমবঙ্গটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই বিশেষ করে থ্রেট কালচার, সমাজ মাধ্যমে যাকে ইচ্ছা যা তা বলে দেওয়া, যা ইচ্ছে কাউকে বলছে রেপ করে, তো আর্জি করে রয়েছে। ওটা স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার মাথায় জেনে বসে আছে, তিনিই তো দুর্নীতিগ্রস্ত। তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হতেন এই রাজ্যে এত দুর্নীতি প্রমোট হতো না। তিনি তো সবকিছুর জামিন পেলেন অনুব্রত মণ্ডল, সেদিক থেকে কার্যত তাকে কখনো জয়ধ্বনি পুষ্পবৃষ্টি। আবার ফিরহাদ হাকিম তিনি বলছেন যে বনের পশু বাঘ তার দৈহিক ক্ষমতা বেশি থাকে, আর অনুব্রত মণ্ডল এমন বাঘ যার মানসিক ক্ষমতা বেশি। আবার তিনি নাকি বীরভূমের জেলা সভাপতি হতে চলেছেন। বাংলা কি আবার তার সেই তাণ্ডব দেখবে? না, আমি প্রথমেই বলি কাউকে কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। ফিরহাদ হাকিম তাকে বাঘ বলে তাকে জানোয়ার বলতে চেয়েছেন কিনা সেটা ফিরহাদ হাকিমই বলতে পারবেন। আমি মনে করি কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। যদিও বা মানুষের কাজকর্ম জানোয়ারের মতো হতেই পারে, কিন্তু কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। এই যে বারে বারে থ্রেট কালচার, এবার দেখা গেল সিএসসিতে এক মহিলাকে তৃণমূল কর্মীরা একদম তাড়া করলেন এবং তিনি প্রাণ বাঁচাতে বাথরুমে আশ্রয়। বাংলা কি এই থ্রেট কালচারই দেখবে? দেখুন, এই যে রাজনৈতিক দলটি বর্তমানে ক্ষমতায় রয়েছে, তাদের তো কোনো অ্যাজ সাচ বলতে পারেন কোনো রাজনৈতিক দর্শন নেই। ফলে রাজনৈতিক দর্শনহীন একটি রাজনৈতিক দল ক্ষমতায়িত হলে যা হওয়া উচিত তাই হচ্ছে, এক্স্যাক্টলি সেটাই ঘটছে। এবং দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যে সেটা ঘটেই চলেছে। ল অ্যান্ড অর্ডারহীন একটি রাজ্যে যা যা ঘটা প্রয়োজন সেটাই ঘটছে, প্রতিদিন ঘটছে। এবার আজকেও কিছুক্ষণ আগে খবর পেলাম কল্যাণীতেও নাকি একজন এই একই ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাদেরকে সমাজ মাধ্যমে থ্রেট করা হচ্ছে, মহিলা আইনজীবী থ্রেট করা হচ্ছে। এগুলো মানে কি ঘটছে? অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধুমাত্র মানে এই বাংলাতেই যে শুধু যে ধর্ষণের যোগ আছে ইত্যাদি নয়, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন যে একদম কুপিয়ে খুন করে ফ্রিজে রাখা হয়েছে, তাতেও বাংলার যোগ। দেখুন, ওই যে দুষ্কৃতীরা মনে করছে এই ল অ্যান্ড অর্ডার না থাকা একটি রাজ্যে মাথায় যারা বসে আছে তারা দুষ্কৃতীদের প্রমোট করছে। পরে দুষ্কৃতীদের প্রমোট করা রাজনৈতিক ক্ষমতা বর্তমানে ক্ষমতায়িত হয়েছে বলেই দুষ্কৃতীরা এত বাহবা পাচ্ছেন, এবং সেই জন্যই দুষ্কৃতীরা মনে করছেন এটা তাদের স্বর্গরাজ্য, এবং পশ্চিমবঙ্গটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই বিশেষ করে থ্রেট কালচার, সমাজ মাধ্যমে যাকে ইচ্ছা যা তা বলে দেওয়া, যা ইচ্ছে কাউকে বলছে রেপ করে দেবো, কাউকে বলছে যে এর নাম্বার নিন, এই এই মানে এইসব ঘটতেই থাকছে। মুখ্যমন্ত্রী বীরভূমে গেলেন, অথচ একবারও অনুব্রত মণ্ডলের নাম নিলেন না। কোথাও গিয়ে নিজের পিঠ বাঁচানোর জন্যই কি এই রকম একটা কাজ করলেন তিনি? সেটা তিনি বলতে, তার দলে কে কখন কাছে আসবে, কে দূরে যাবে, কে তখন বলবে যে ওই আগে জানলে টিকিট দিতাম না, পরে দেখা যাবে তাকেই টিকিট দেবে। ফলে এসব ও দলে হয়ে থাকে। ও দলের কি হচ্ছে না হচ্ছে, কোনো রাজনৈতিক দর্শন আছে, কোনো শৃঙ্খলা রয়েছে, কিচ্ছু নেই। একটা বলতে পারেন যে একটা লুম্পেন রাজ চলছে গোটা পশ্চিমবঙ্গে। এই লুম্পেন রাজের একটা নিদর্শন বলতে পারেন। যেখানে এই রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় আপনাদেরকে লড়তে দেখা গেছে সাধারণ মানুষের হয়ে, সেখানে দেখা গেল মেধা অন্বেষণ পরীক্ষায় ছোট ছোট ছাত্রছাত্রীদের বাধা তৃণমূলীদের। তাহলে আবারও তো সেই নিয়োগ দুর্নীতির মামলা আপনাদের পরে যারা আসবে তাদেরকেও লড়তে হবে। কিন্তু বাংলা কি এই রকম চায় যে বারে বারে নিয়োগ দুর্নীতি হবে বা কোথাও গিয়ে নিয়োগ হবে না? শিক্ষাক্ষেত্রে এই রকম অবস্থা। শিক্ষাক্ষেত্রে মানে যে দৈন্যতার জায়গায় গেছে ভাবতে পারেন। দেখুন, এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ, মানে পিপিল টিচার রেশিও, অর্থাৎ এই রাজ্যে ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ। শিক্ষক সংখ্যা নেই, মানে বেশি। কতদিন ধরে নিয়োগ হয়নি বলুন তো? 2016 সালের সিলেকশন প্রসেস, নবম দশম একাদশ দ্বাদশ, তারপরে আর হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে নিয়োগ হয়নি। আপার প্রাইমারি নিয়োগ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এখনো কমপ্লিট হয়নি। ফলে এই যে পুরো ব্যবস্থাটিকে একটা অব্যবস্থায় পরিণত করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং তারা এটা করে রেখেছেন এই কারণেই যাতে এই অব্যবস্থার মধ্য দিয়ে তারা এই দুর্নীতির রাস্তাটাকে খুলে রাখতে পারেন। এই অব্যবস্থাটা ক্রিয়েট করে রাখার উদ্দেশ্যই হচ্ছে দুর্নীতির রাস্তাটাকে ওপেন করে রাখা।
আরজিকর মেডিকেল কলেজের পর কলকাতা মেডিকেল কলেজেও দুর্নীতি দেখা গেল যে বাইরের রক্তের নমুনা পরীক্ষা হতো কলকাতা মেডিকেল কলেজে। আরজিকরের পর কি হুঁশ ফেরেনি এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরে? দেখুন, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি রয়েছে, এই যে বাইরে থেকে টেস্ট করিয়ে আনা, অমুক তমুক যাই বলুন না কেন, এগুলো তো মানে হয়ে থাকে। এগুলো স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানেন না? কেউ বিশ্বাস করবে? শুধু তাই না, এই যে দুর্নীতি শুধুমাত্র আরজি করে রয়েছে, ওটা স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার মাথায় জেনে বসে আছেন, তিনিই তো দুর্নীতিগ্রস্ত। তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হতেন, এই রাজ্যে এত দুর্নীতি প্রমোট হতো নাকি? তিনি তো সব কিছুর অনুপ্রেরণা, দুর্নীতির অনুপ্রেরণা তিনি। মানে আজ সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক। সততার প্রতীক না, সততার প্রতীক থেকে দুর্নীতির অনুপ্রেরণা। ফলে এই যাত্রাপথ তিনিই তৈরি করেছেন, এবং এই যাত্রাপথে তিনি তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে গেছেন। তিনি দুর্নীতির অনুপ্রেরণা হয়ে গেছেন। তাই তার দলে চারিদিকে শুধু এই দুর্নীতিগ্রস্ত আর দুষ্কৃতীরা বসবাস করছে। তার দলে তারা অ্যাকোমোডেট করতে পারছেন, তার দলে তারা দারুণ করে জায়গা পাচ্ছেন।